আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবাই বাড়িতে অবস্থান করছো, বাড়িতে থেকে ক্লাসগুলো করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই অবগত আছো যে আমাদের পরীক্ষাগুলো হয়তো করোনা সমস্যার সমাধান হয়ে গেলে বা এই অতিমারির প্রকোপ কমে গেলে তখনই আমাদের পরীক্ষা এবং সশরীরে ক্লাস শুরু হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের রীতিমতো যে ক্লাসগুলো নিয়েছিলাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে, আজকে আমাদের সেই ক্লাসটি হবে। আমরা গত ক্লাসও করেছিলাম অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেটস। অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেটস এর মধ্যে আমাদের যেটি ছিল আরেকটি হচ্ছে অ্যাকাউন্টিং ফর লিজ, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে লিজের অঙ্ক করব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লিজ সম্পর্কে কিছু হলেও তোমাদের ধারণা রয়েছে। আমরা আজকে লিজ সম্পর্কে কিছু স্টাডি করব। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা আজকে যে ক্লাসটি নেব সেই ক্লাসটি একটু থিওরিটিক্যাল ক্লাস হবে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ম্যাথমেটিক্স ক্লাসে যাব। সো আজকে থিওরিটিক্যাল ক্লাসে আমরা শুরুতেই যেটি আলোচনা করতে চাই, অ্যাকচুয়ালি আমরা যখন কোনো ব্যবসা পরিচালনা করতে যাই বা আমরা কোনো বড় ব্যবসা পরিচালনা করতে হলে আমাদের সম্পদের প্রয়োজন হয়, কিন্তু মাঝে মাঝে আমরা সেই সম্পদ ক্রয় করার ক্ষমতা থাকে না, অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানের সেই পরিমাণ সম্পদ বা সেই সম্পত্তি অর্জন করার ক্যাপাবিলিটি থাকে না। সেক্ষেত্রে যখন ক্যাপাবিলিটি থাকে না, তখন আমরা এই লিজের মাধ্যমে আমরা চেষ্টা করি। অর্থাৎ একটি সম্পত্তি আমরা ভাড়া ক্রয় বা আমরা লিজ নিলাম, সম্পত্তি লিজ নিয়ে আমরা সেটাকে চালালাম। সম্পত্তি লিজ নেওয়ার বিনিময়ে আমরা বাৎসরিক হতে পারে বা এটি টাইম হতে পারে যে আমরা তাকে কিছু ওই সম্পত্তি লিজের বিনিময়ে আমরা ভাড়া প্রদান করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আধুনিক বিশ্বে বর্তমানে এই সম্পত্তি অর্জনের জন্য আমাদের অনেক বেশি ব্যয়িত অর্থ হয়ে থাকে। এই ফলশ্রুতিতে যাতে করে সম্পত্তি অর্জনের জন্য বেশি অর্থ ব্যয়িত না হয়, সেই কারণে লিজটিকে আনা হয়েছে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিজ নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই লিজ কাকে বলে? অ্যাকচুয়ালি লিজ হচ্ছে, আমরা বলে থাকি লিজ কাকে বলে। লিজ হচ্ছে একটি এগ্রিমেন্ট বা চুক্তি। ওকে, তাহলে আমরা লিজ বলতে বুঝি যখন দুটি পক্ষ, অর্থাৎ একজন লিজি, একজন লিজর, অর্থাৎ একজন লিজ গ্রহীতা আর একজন লিজ দাতা, ওকে, দুইজন যখন একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যখন অন্যের সম্পত্তি ব্যবহারের অনুমতি লাভ করবে, তখনই সেটিকে লিজ বলে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা লিজের ডেফিনেশন কাকে বলে। লিজের ডেফিনেশনের মধ্যে আমরা বলেছি, আবারও বলছি, যে দুটি পক্ষের মধ্যে একটি সমঝোতা বা একটি চুক্তি, যে চুক্তির ফলশ্রুতিতে একটি ভাড়ার বিনিময়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য উক্ত সম্পত্তি ব্যবহারের অধিকার লাভ করে। সেক্ষেত্রে একটি সম্পত্তি ব্যবহারজনিত রক্ষণাবেক্ষণ খরচ, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি এক্সিকিউটরি কস্ট, এই রক্ষণাবেক্ষণ খরচকে লিজ দাতা বা লিজ গ্রহীতা উভয়ই এটিকে প্রতিপালন করতে পারেন।
ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতেই পারছি যে এটি একটি লিজ, এটি একটি কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। ওকে, তাহলে আমরা যদি এইভাবে এটাকে ডিফাইন করি, a lease it is contractual agreement, it is contractual agreement। এই কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হচ্ছে দুজনের মাঝখানে, একটাকে আমরা বলি লিজার, ওকে, মাথায় রাখতে হবে, একটাকে আমরা বলি লিজার আর একটাকে আমরা বলি লিজি। ওকে, তাহলে লিজার এবং লিজির মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে অ্যালাউ করা হয় টু ইউজ দা অ্যাসেট, অর্থাৎ লিজারের অ্যাসেটকে অ্যালাউ করা হয় ব্যবহারের জন্য লিজিকে দেওয়া হয়। ওকে, তার মানে আমরা এটা বলতে পারি, আবার হতে পারে এটাকে আমরা বললাম গিভ দা পিরিয়ডিক রেন্টাল, ভাড়ার বিনিময়ে বলেছিলাম, বা লিজ পেমেন্ট। ওকে, পিরিয়ডিক লিজ পেমেন্ট অর রেন্টাল হতে পারে, অসুবিধা নাই। এবং এটাকে আমরা বলেছি স্পেসিফিক টাইম পিরিয়ড, স্পেসিফিক টাইম পিরিয়ড। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের নিয়ম হচ্ছে আমরা যখনই যে কোনো অঙ্ক করব, সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে অবশ্যই আমাকে সেই বিষয়ে আমাকে সাধারণ জ্ঞানটুকু ভালো করে থাকতে হবে, অর্থাৎ সেই বিষয়ের থিওরি সম্পর্কে আমার ভালো নলেজ রাখতে হবে, তাহলে আমরা অঙ্কগুলোকে স্মুথলি করতে পারবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারছি, লিজ হচ্ছে একটি কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, অর্থাৎ চুক্তি, উভয় পক্ষের চুক্তি। এই চুক্তিতে দুটি পক্ষ বিদ্যমান থাকে, একটি পক্ষ হচ্ছে লিজর আর একটি পক্ষকে আমরা বলি লিজি। ওকে, দেন লিজর অ্যালাউ করে লিজিকে যে অ্যালাউ টু ইউজ দ্য অ্যাসেট, give the periodic rental or lease payment, তাকে কি দেওয়া হয়, পিরিয়ডিক রেন্টাল বা লিজ পেমেন্ট করা হয় স্পেসিফিক টাইম পিরিয়ড, অর্থাৎ একটি সম্পত্তির আয়ুষ্কাল থাকে, অনুমিত আয়ুষ্কাল থাকে, আমরা বলি ইউজফুল লাইফের কথা বলে থাকি, সেই টাইমের ক্ষেত্রে তারা সেই টাইমটিকে স্পেসিফিক টাইম পিরিয়ড দিয়ে থাকে। অর্থাৎ একটি সম্পত্তিকে 5 বছর বা 10 বছর ব্যবহার করতে পারবেন, বা এর ফলশ্রুতিতে কি কি করতে পারবেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমাদের কিভাবে এই কাজগুলো হয়ে থাকে, কিভাবে কন্ট্রাক্ট হয়ে থাকে। ওকে, তো এরপর হচ্ছে আমাদের ফিচার, লিজের ফিচার গুলো কি হতে পারে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লিজের ফিচার যদি আমরা একটু আলাপ করি, যে ফিচার গুলো বা বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, তাহলে বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলা হয়েছে প্রথমে নেচার অফ রেন্ট, এটি সাধারণত ভাড়া প্রকৃতির হয়ে থাকে। ওকে, আমরা বলে থাকি এটিকে নেচার অফ রেন্ট। ওকে, নেচার অফ রেন্ট। ওকে, তার মানে আমরা এটিকে মূলত বলতে পারি যে ভাড়া প্রকৃতির হতে পারে, রাইট। তার মানে হচ্ছে কি আমরা বছরে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়ে থাকি, যে সম্পত্তি ব্যবহার করি সেই সম্পত্তি ব্যবহারের বিপরীতে। ওকে, অর্থাৎ একজন লিজ গ্রহীতা সেই লিজ দাতাকে ওই সম্পত্তি ব্যবহারের ফলে সে ইয়ারলি কোনো একটি টাকা দেবে, সেটাকে আমরা ভাড়া প্রকৃতি বলে থাকি, ভাড়া। এখন কথা হচ্ছে এই ভাড়া প্রকৃতিটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা বলে থাকি পার্ট অফ ক্যাপিটাল। তিনটা ভাগে পার্ট অফ ক্যাপিটাল বলি, পার্ট অফ ক্যাপিটাল বলতে পারি, ইন্টারেস্ট বলতে পারি, ইন্টারেস্ট, এন্ড দেন হচ্ছে মেইনটেনেন্স। ওকে, মেইনটেনেন্স। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বললাম
যে নেচার অফ রেন্টের ক্ষেত্রে আমরা বলেছি পার্ট অফ ক্যাপিটাল ইন্টারেস্ট অ্যান্ড মেইনটেনেন্স, অর্থাৎ যে রেন্টটা দেয়া হয়, অর্থাৎ একজন লিজ গ্রহীতা লিজ দাতাকে যখন যে রেন্টটা দেয়া থাকে সেই রেন্টের মধ্যেই আমরা বলে থাকি যে তার মধ্যে মূলধনের অংশ অর্থাৎ মূলধনায়নের যে অংশটা সেই অংশটা থাকে, ইন্টারেস্ট থাকে, অর্থাৎ লিজ গ্রহীতা যখন কোনো লোন গ্রহণ করেছে সেই লোন গ্রহণের বিপরীতে যে ইন্টারেস্ট অর্থাৎ সুদ প্রদান করতে হবে সেই সুদটুকু আমাদের এই রেন্টের একটি অংশ থাকবে। এন্ড দেন মেইনটেনেন্স কস্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ খরচ, এই রক্ষণাবেক্ষণ খরচও আমাদের রেন্টের একটি আওতাভুক্ত। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুটি জায়গায় যে আমরা বলেছি মেইনটেনেন্স কস্টকে রক্ষণাবেক্ষণ খরচকে দুই ভাবে আমরা দেখিয়ে থাকি। একভাবে দেখানোর প্রক্রিয়া হচ্ছে আমরা যেটি বলে থাকি যে এই রক্ষণাবেক্ষণ ব্যয় যখন আমরা কি বলা যেতে পারে দুই ধরনের লিজ, আমরা অপারেটিং লিজ বলি অথবা ক্যাপিটাল লিজ বলি। অপারেটিং লিজের ক্ষেত্রে সাধারণত মেইনটেনেন্স অর্থাৎ রক্ষণাবেক্ষণ ব্যয়টি বহন করে লিজ দাতা। যদি মূলধনী লিজ হয়ে থাকে সেক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট বেয়ার করে থাকে হচ্ছে লিজ গ্রহীতা। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি যে এটি তখন নেচার অফ রেন্টের আওতাভুক্ত হবে তখনই যখন এইটি সাধারণত আমরা কি বলবো যে ক্যাপিটাল লিজ যদি হয়ে থাকে। ওকে, অপারেশনাল বা অপারেটিং লিজ যদি না হয়ে থাকে। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি নেচার অফ রেন্ট। দেন ওনারশিপের কথা বলা হয়েছে, এটি একটি বৈশিষ্ট্য ওনারশিপ। ওনারশিপের ক্ষেত্রে আমরা যেটি বুঝি যে সম্পদের মালিকানা, অর্থাৎ এই সম্পদের মালিকানা সাধারণত লিজ দাতাই হয়ে থাকেন, অর্থাৎ যিনি একটি সম্পত্তি অন্যকে ভাড়ার বিনিময়ে ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি প্রদান করেন। ওকে, তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে ওনারশিপ হচ্ছে তার যিনি একটি সম্পত্তিকে লিজ দেন। ওকে, তার মানে হচ্ছে লিজ দাতাই হচ্ছে সাধারণত ওনারশিপ। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চয়ই প্রাথমিক ওনারশিপটা আমরা বুঝতে পারলাম। দেন আমরা রিপেয়ারিং, মেইনটেনেন্স এন্ড ইন্স্যুরেন্স এটসেট্রা কস্টিং, আমরা একটু আগেই তোমাদেরকে বলেছি যে আমাদের মেইনটেনেন্স কস্টকে আমরা দুই ভাবেই ব্যবহার করতে পারি, একটি অপারেটিং লিজ হিসেবে, একটি ক্যাপিটাল লিজ হিসেবে। ক্যাপিটাল লিজ হিসেবে ব্যবহার করলে সেটিকে বহন করবে হচ্ছে গিয়ে লিজ গ্রহীতা, এন্ড দেন যদি অপারেটিং লিজ হিসেবে চিন্তা করা হয় তাহলে বহন করবে কে? দাতা, লিজ দাতা। ওকে ওকে, তাহলে বুঝতে পারছি ডিউরেশন, অর্থাৎ একটি লিজের ডিউরেশন কত হতে পারে। নিশ্চয়ই এটিও চুক্তির মধ্যে উল্লেখ থাকবে যে একটি লিজের ডিউরেশন কতদিন থাকবে, কত বছর থাকবে, এবং সেটি অবশ্যই অনুমিত আয়ুষ্কালের উপরও নির্ভর করবে যে এই সম্পত্তিটি লিজ কতকাল দেওয়া যাবে বা কতকাল হবে। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে লিজ কিভাবে দিতে হবে। দেন ক্যান্সেলেশন অফ লিজ কন্ট্রাক্ট। ক্যান্সেলেশন আমরা একটাকে বলি ক্যান্সেলেবল আর একটাকে বলি নন ক্যান্সেলেবল। ওকে, তার মানে আমরা যখন কোনো কন্ট্রাক্টকে লিজ কন্ট্রাক্টকে ক্যান্সেল করতে চাই তখন যদি আমরা ক্যান্সেল করতে যাওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটি জিনিস চিন্তা করতে হবে। যে ক্যান্সেলেবল অর্থাৎ যে লিস্টটি ক্যান্সেল করা যাবে, অর্থাৎ যে লিস্টটি ক্যান্সেল করা যাবে সেক্ষেত্রে অবশ্যই সেটি সাথে আমরা বলে থাকি অপারেটিং লিজ এগুলো ক্যান্সেল হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই ক্ষতিপূরণের জায়গাটুকু থাকবে। অর্থাৎ যখন এটি ক্যান্সেল করবে, দাতা ক্যান্সেল করবে যখন, তখন অবশ্যই এটির যে ক্ষতিপূরণ রয়েছে, কম্পেনসেশন রয়েছে, অবশ্যই সেই কম্পেনসেশন
আমাদের চুক্তিপত্রে উল্লেখ থাকবে। ওকে, তাহলে কেননা এটি ব্যবহারজনিত কারণের আগে, সময় শেষ হওয়ার আগেই যদি এটিকে বাদ দেওয়া হয়, লিজ বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে চুক্তিপত্রকে ডিনাই করা হয়, সেক্ষেত্রে অবশ্যই চুক্তিপত্র অনুযায়ী কি করতে হবে, ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। নন ক্যান্সেলেবল বলতে আমরা কি বুঝি, যেটি বাতিল অযোগ্য, অর্থাৎ কিছু লিজ রয়েছে যে লিজগুলো হচ্ছে বাতিল অযোগ্য। ওকে, তাহলে এক্ষেত্রে বাতিল অযোগ্য কোন লিজগুলো রয়েছে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে আমাদের যে ক্যাপিটাল লিজ রয়েছে সেটা হচ্ছে বাতিল অযোগ্য, অর্থাৎ এটি তার সময় পেরোবার আগে কখনো বাতিল করা যাবে না। এই ক্ষেত্রে লিজ গ্রহীতা সে ওই সম্পত্তিটিকে তার অনুমতি আয়ুষ্কালের পরে বা চুক্তির শেষে সেটিকে গ্রহণ করার জন্য সে পদক্ষেপ গ্রহণ করতে পারে চুক্তি অনুযায়ী, যদি সে চুক্তিটি সেরকম ভাবে হয়ে থাকে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এইটিকে আমরা যদি ফিচার ক্ষেত্রে বলি রিনিউয়েবল, তার মানে এটিকে রিনিউ করা যেতে পারে, এটিকে রিনিউ করা যেতে পারে। পারচেজ অপশন, এই যে আমি পারচেজ অপশনের কথা বললাম, যে পারচেজ অপশন অর্থাৎ আমি একটু আগে বলেছি সেই কথাটি, যে তোমার চুক্তিপত্রে অর্থাৎ লিজের চুক্তিপত্রে পারচেজ অপশনটুকু থাকতে পারে। অর্থাৎ যদি চুক্তিপত্রে বলা হয় যে এই লিজের সময়ের পরে, লিজের আয়ুষ্কালের পরে যদি লিজ গ্রহীতা এই সম্পত্তিটিকে অর্জন করতে পারেন, তাহলে সে অবশ্যই অর্জন করতে পারে, অবশ্যই তখন তার পারচেজ অপশনটি থেকে যাবে। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটিকে কিভাবে চিন্তা করতে হবে। and then forbidden of sublease, ওকে, then transfer, আমরা লিজকে চুক্তি অনুযায়ী চাইলে ট্রান্সফার করতে পারবো। ওকে, দেন আমাদের এখানে বলা হয়েছে যে অফ ব্যালেন্স শিট ফিনান্সিয়াল, অফ ব্যালেন্স শিট, অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এন্ড লিজ। ওকে, এই ক্ষেত্রে অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এন্ড লিজ বলে। ওকে, ফাইন। তাহলে অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং এন্ড লিজের ক্ষেত্রে আমাদের বিষয়টা এভাবে মনে রাখতে হবে যে অফ ব্যালেন্স শিট অর্থাৎ যে টার্ম বা যে বিষয়টি আমাদের ব্যালেন্স শিটে আসবে না সেটিকে আমরা সাধারণত বলি অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং। এখন আমাদের কথা হচ্ছে অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং কিভাবে হয়, মানে লিজ কিভাবে হয়। ওকে, তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে যদি কখনো বলা হয়ে থাকে যে আপনার প্রতিষ্ঠানের ডেট ইকুইটি রেশিও, আপনার প্রতিষ্ঠানের ডেট ইকুইটি রেশিও অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি ডেট ঋণ অনুপাত, ঋণ মূলধন অনুপাত যদি আমরা বলে থাকি, ডেট ইকুইটি রেশিও 0.5 হবে, অর্থাৎ 0.5 এর উপরে হবে না। যদি এরকম কিছু বলা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আমাদের একটু এক্ষেত্রে চিন্তা করতে হবে। ডেট ইকুইটি রেশিওর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এটিকে, যে যখন আমরা এটিকে প্রতিপালন করতে যাব, অর্থাৎ আমি নতুন একটি মেশিন যদি ক্রয় করতে চাই, আমার প্রতিষ্ঠানের জন্য নতুন একটি মেশিন ক্রয় করতে চাই, এবং সেটি যদি আমি কোনোভাবে বাইরে থেকে ঋণ নিয়ে করতে চাই, সেক্ষেত্রে দেখা গেল অনেক সময় যে আমি ধরলাম আমি 5 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করব। এই মেশিনটি যখন আমি ঋণ নিয়ে ক্রয় করতে যাব, তখন দেখা যাবে যে আমার 0.5 ডেট ইকুইটি রেশিও 0.5 আর থাকে না, সেটি এক্সচেঞ্জ হয়ে যায়, সেটি বড় হয়ে যায়। কিন্তু আমাদের যে মেমোরেন্ডাম রয়েছে সেই মেমোরেন্ডামের ক্ষেত্রে আমি 0.5 কে চেঞ্জ করতে পারবো না।
সেক্ষেত্রে যখন আমরা 0.5কে চেঞ্জ করতে পারবো না, ঠিক তখনই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে যে আমরা এই সম্পত্তিটিকে নিজেরা ক্রয় না করে আমি যদি তৃতীয় কোনো একটি এক্স বা ওয়াই কোম্পানিকে উদ্বুদ্ধ করি যে আপনি এই সম্পত্তিটি ক্রয় করেন এবং ক্রয় করলে আপনার কাছ থেকে এই সম্পত্তিটি আমি নিয়ে যাব ধারে, এবং সেক্ষেত্রে আমি অবশ্যই লিজ হিসেবে নিয়ে যাব এবং আমি আপনাকে প্রতি বছরই ভাড়া দিয়ে দিব। অর্থাৎ পরোক্ষভাবে এই মেশিনটির মালিকানা হয়ে যাচ্ছে লিজ গ্রহীতা। ওকে, সেক্ষেত্রে আমরা যখন লিজ গ্রহীতা এই সম্পত্তিটি নিয়ে নিল এবং তার ভাড়ার বিনিময়ে ধরা যাক এক্স কোম্পানিকে 40,000 টাকা করে পার ইয়ার দিয়ে দিল। ওকে, সেক্ষেত্রে যখন 40,000 পার ইয়ার দিয়ে দিল ভাড়া হিসেবে, লিজের ভাড়া হিসেবে, তাহলে সেক্ষেত্রে এক্স কোম্পানির সম্পত্তি হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু যে লিজ গ্রহীতা সে কিন্তু এই সম্পত্তিটি নিয়ে গিয়েছে, সেই সম্পত্তি সে ইউজ করছে, কিন্তু প্রকৃত মালিকানা তার নয়, প্রকৃত মালিকানা তার নয়। সেক্ষেত্রে এক্স কোম্পানি তার ব্যালেন্স শিটে এই সম্পত্তির মালিকানা, এই মেশিনটির মালিকানা দেখাবে, কিন্তু যে লিজ গ্রহীতা রয়েছে সে এটির মালিকানা দেখাতে পারবে না। এটা কি আমরা বলে থাকি অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং। এন্ড দেন আমরা কিভাবে অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং করলাম এবং কিভাবে লিজ নিয়ে আসলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার যেটি তোমাদের বেশি মনে রাখতে হবে যে লিজ গ্রহীতা তার ব্যালেন্স শিটে তো এই মেশিনটিকে দেখায় নেই, কিন্তু অবশ্যই এই মেশিনটিকে তার ফুটনোটে দেখিয়ে দিতে হবে যে এটি হচ্ছে অফ ব্যালেন্স শিট আইটেম, অফ ব্যালেন্স শিট আইটেম। ওকে, তাহলে নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি অফ ব্যালেন্স শিট আইটেম কি বা অফ ব্যালেন্স শিট ফাইন্যান্সিং কি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অফ ব্যালেন্স শিট আইটেম সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু যে দুটি, অর্থাৎ আমাদের লিজের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই লিজের শ্রেণীবিভাগ থেকে আমরা বলেছি দুটা, একটি হচ্ছে অপারেটিং লিজ, আরেকটি হচ্ছে আমরা বলে থাকি যে ক্যাপিটাল লিজ। ওকে, অপারেটিং লিজ এন্ড ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ মূলত কি হয়ে থাকে? অ্যাকচুয়ালি যে বিষয়গুলো অপারেট করে, অর্থাৎ যদি আমরা কোনো পণ্য ম্যানুফ্যাকচার করতে চাই বা হচ্ছে গিয়ে কেউ কোনো বড় জায়গায় স্পেস সে হচ্ছে গিয়ে অপারেটিং করার জন্য, কোনো কাজ করার জন্য সে নিতে পারে, সেটা আমরা অপারেটিং লিজ বলি। এই অপারেটিং লিজের ক্ষেত্রে আমরা বলেছি যে এই ক্ষেত্রে অবশ্যই রক্ষণাবেক্ষণের যে বিষয়টা বলেছিলাম মেইনটেনেন্স, এটি উভয় পক্ষ গ্রহণ করতে পারে, এক পক্ষ গ্রহণ করতে পারে। সাধারণত অপারেটিং লিজের ক্ষেত্রে লিজ দাতাই হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচগুলো মেইনটেইন করেন, সেক্ষেত্রে অবশ্যই ন্যাচারাল রেন্ট বা ভাড়াটা বেশি হয়ে থাকে, ভাড়া সেক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, সেটাকে আমরা চিন্তা করে থাকি। তাহলে অপারেটিং লিজ হচ্ছে কি এমন একটি লিজ যেখানে আমরা অবশ্যই কি করছি, আমরা রক্ষণাবেক্ষণ খরচ হচ্ছে গিয়ে লিজ দাতা দিয়ে থাকে, লিজ গ্রহীতা দেয় না। এবং অপারেটিং লিজ হচ্ছে কি আমরা বলতে পারি যে বাতিল যোগ্য হতে পারে, অর্থাৎ লিজ দাতা এবং লিজ গ্রহীতা উভয় পক্ষ যখন সম্মতি দিবে তখন এটিকে বাদ দিতে পারে, এবং যদিও বাদ দেয় সেক্ষেত্রে অবশ্যই ক্ষতিপূরণের একটা ব্যবস্থা থাকবে, অবশ্যই ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে। এটিকে আমরা বলে থাকি অপারেটিং লিজ। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা অপারেটিং লিজ সম্পর্কে বুঝতেছো। এবং যেটা আমরা বলি যে আরেকটি আর্থিক লিজ বা ক্যাপিটাল লিজ আমরা বলি বা ফিনান্সিয়াল লিজ বলি, এটিকে আমরা ওটির সাথে সমন্বয় করি। যখন বৃহৎ পরিসরে করা হবে তখন আমরা সেটিকে ফিনান্সিয়াল লিজ বলে থাকি। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে এটিকে কিভাবে করতে হবে। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফর লিজেস, লিজে অর্থাৎ আমরা
ইজারার যে হিসাব রক্ষণ, ইজারার যে হিসাব রক্ষণ অর্থাৎ ইজারা গ্রহীতা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা সাধারণত পরিচালনা লিজের হিসাব রক্ষণ, লিজের ক্ষেত্রে লিজ আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে কি রেন্ট এক্সপেন্স টু ক্যাশ। আমরা অ্যাকাউন্টিং ফর লিজেস অর্থাৎ অ্যাকাউন্টিং ফর অপারেটিং লিজেস, অ্যাকাউন্টিং ফর অপারেটিং লিজেস, এটা হচ্ছে লিজের বই, লিজের বই অ্যাকাউন্টিং ফর অপারেটিং লিজেস। যেহেতু অ্যাকাউন্টিং ফর অপারেটিং লিজেস, আমি আবারও বলছি যে অপারেটিং লিজ এবং ক্যাপিটাল লিজের মধ্যে আরেকটি তফাৎ হচ্ছে, আমরা অপারেটিং লিজের ক্ষেত্রে সাধারণত সম্পত্তিটিকে আমরা সাধারণত দাতার চিন্তা করা হয়, কিন্তু ক্যাপিটাল লিজের ক্ষেত্রে কিন্তু গ্রহীতার চিন্তা করা হয়। সেক্ষেত্রে অবশ্যই চিন্তা একটু অন্যরকম ভাবে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটিকে বলি যে রেন্ট এক্সপেন্স টু ক্যাশ, অর্থাৎ যখন সে অপারেটিং লিজের ক্ষেত্রে কি দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, অর্থাৎ লিজ চুক্তি অনুসারে যদি বাৎসরিক কোনো টাকা প্রদান করা হয়, প্রদান করে ইকুইপমেন্ট ভাড়া নেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানার হবে রেন্ট এক্সপেন্স ডেবিট দেন ক্যাশ ক্রেডিট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটি সম্পত্তি আমরা অপারেটিং লিজের আন্ডারে ইকুইপমেন্ট নিলাম বা যেটাই নিলাম, সেটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমরা একটা ইকুইপমেন্ট, ধরো আমরা একটা ইকুইপমেন্ট মেশিন নিয়েছি, মেশিনের ভাড়া যদি 20,000 টাকা হয়, তাহলে অবশ্যই সেটাকে আমরা এক্সপেন্স চিন্তা করবো আগে, রেন্ট এক্সপেন্স ডেবিট দেন ক্যাশ ক্রেডিট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইটিকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি এটিকে আমরা কি বলতে পারি যে কিছুটা প্রিপেইড হতে পারে, মাঝে মাঝে হচ্ছে গিয়ে বকেয়া পেয়াবল হতে পারে, তাই না? অর্থাৎ এই এক্সপেন্সটাকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে অগ্রিম কিছু দিতে পারি, ক্যাশে দিতে পারি, অথবা আমরা ক্যাশ অল্প দিয়ে বকেয়াও রাখতে পারি। সেক্ষেত্রে পরবর্তীতে এগুলো সমন্বয় করে নেওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এরকম বলি যে নরমাল এরকম হতে পারে প্রিপেইড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরকম তোমার অনেক কিছু হতে পারে যে আমরা প্রিপেইড এক্সপেন্স ডেবিট তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছি প্রথমেই যে তাহলে অপারেটিং লিজের ক্ষেত্রে রেন্ট হবে রেন্ট এক্সপেন্স এন্ড ক্যাশ, এবং এইটিকে আমরা কিভাবে দিতে পারি, এটিকে আমরা অন্যভাবে দিতে পারি, সেটা হচ্ছে প্রিপেইড হতে পারে। যেমন আমরা বললাম আগে জানা যে প্রিপেইড রেন্ট ডেবিট, দেন আমরা এটিকে বললাম যে রেন্ট এক্সপেন্স ডেবিট, দেন হচ্ছে ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা এটিকে বুঝতে পেরেছি। যখন আমরা কোনো প্রশ্ন বা অঙ্ক পড়ব, তাহলে অবশ্যই সেই অঙ্ক পড়ার থেকে আমরা বুঝতে পারবো আমরা এটি কিভাবে দিব। ওকে, এরপরে যদি আমরা এটিকে সমন্বয় করার জন্য হতে পারে যে আমরা সমন্বয় কিভাবে করবো, তাই না? সমন্বয় করার জন্য কিন্তু হতে পারে যে আমার দেখা গেল যে প্রিপেড রেন্ট আছে, দেন হচ্ছে গিয়ে আমার কিছু ক্যাশ দেয়া আছে, এবং রেন্টকে আমাদের সমন্বয় করতে হবে, অ্যাডজাস্টমেন্ট, তাই না? প্রিয় শিক্ষার্থীরা তো সমন্বয় করে আসছো, তাই না, সেই ছোটবেলা থেকে। তাহলে সমন্বয়গুলো আমরা করে ফেলতে পারবো, তাই না? সেক্ষেত্রে আমরা সমন্বয়টা আমরা কি জানা দিতে পারি, রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট বা ক্যাশ ক্রেডিট, তাই না? তাহলে আমরা এভাবেও আমরা সমন্বয়ের জন্য দিতে পারি যে কি বললাম যে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট, দেন ক্যাশ ক্রেডিট। ওকে, তাহলে আরেকটাকে আমরা কি করলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটিকে আমরা বকেয়া হিসেবে চিন্তা করে দিতে পারি। ওকে, বকেয়া হিসেবে আমরা চিন্তা করতে পারি। যেমন আমরা বললাম রেন্ট এক্সপেন্স ডেবিট, যদি আমরা এভাবে বকেয়া চিন্তা করি যে এটি কিন্তু বকেয়ায় সংগঠিত হয় অপারেটিং লিস্টটি, তাহলে এরকম হতে পারে কি যে আমরা বললাম যে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, দেন হচ্ছে গিয়ে কি অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এটা আমরা কিভাবে
দিব এবং পরবর্তীতে এই অ্যাকাউন্ট পেয়েবলকে কিভাবে সমন্বয় করতে হবে, তাই না? নিশ্চয়ই এটা আমরা খুব সিম্পল জার্নাল, এটা আমরা শিখেছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লিস্ট সম্পর্কে যে ধারণা নিলাম, আশা করছি এই ধারণাটুকু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে অনেক বেশি উপকার আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ওকে, সবাইকে ধন্যবাদ।